মাননীয় প্রধানমন্ত্রী, সালাম আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে। আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। যাচ্ছে, আমি দেখি হেলিকপ্টার পাঠাচ্ছে। 25 ফেব্রুয়ারি 2009 বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। পিলখানার চার দেয়ালের ভেতরে যখন বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠছিল, তখন বাইরে চলছিল এক গভীর রাজনৈতিক ও কূটনৈতিক খেলা। 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো জাতি। কিন্তু এটি কি স্রেফ একটি জওয়ান বিদ্রোহ ছিল, নাকি এর পেছনে ছিল সুদূর প্রসারী কোনো ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট? আজ আমরা ঘটনার বর্ণনায় যাব না, সরাসরি আঙুল তুলব সেই সব কুশীলবদের দিকে যারা এই নির্মম হত্যাযজ্ঞের ছকে গেছিল। পিলখানা ট্র্যাজেডির মূল শিকড় পতিত ছিল সীমান্তের কাঁটাতারে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল বিডিআর বাহিনীকে পঙ্গু করে দেওয়া, কারণ বিডিআর বাহিনীকে অনেক ক্ষেত্রেই ভয় পেতে বাধ্য ছিল ভারত। মনে আছে 2001 সালের রৌমারী ও পাদুয়ার কথা? সেখানে বিডিআরের হাতে বিএসএফ এর চরম পরাজয় হয়েছিল। ঘটনাকালীন বিডিআর ডিজি মেজর জেনারেল ফজলুর রহমানের পেশাদারিত্বে ভারত যে অপমান হয়েছিল তা শুধু লজ্জাকর নয়, বরং অতি লজ্জাকর। 1971 সালের সিআইএ রিপোর্ট অনুযায়ী ভারতের শর্তই ছিল বাংলাদেশের কোনো শক্তিশালী সীমান্তরক্ষী বাহিনী থাকবে না। বিডিআর এর কমান্ড ও ট্রেনিং ছিল সেনাবাহিনীর হাতে, যা বিএসএফ এর জন্য ছিল বড় আতঙ্ক। বিভিন্ন তদন্তে বলা হয় 19 ও 21 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মিষ্টির প্যাকেটের আড়ালে 15 জন প্রশিক্ষিত শুটারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়, যাদের কাজ ছিল লাল টেপওয়ালা কর্মকর্তাদের টার্গেট করা। এমনকি বাংলাদেশের মিডিয়া জানার আগেই ভারতের একটি টিভি প্রচার করে দেয় ডিজি শাকিল নিহত। এই পুরো পরিকল্পনাটি জানতেন খোদ শেখ হাসিনা। ঘটনার এক সপ্তাহ আগে তড়িৎ গতিতে তাকে সুধাসদন থেকে যমুনায় সরিয়ে নেওয়া হয়। 25 ফেব্রুয়ারি সকালে এনএসআই তাকে বিদ্রোহের খবর দিলেও তিনি সেনাবাহিনীকে তাৎক্ষণিক অ্যাকশনের অনুমতি দেননি, বরং সময় ক্ষেপণ করে খুনিদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছিল। বিকেলে খুনিদের সাথে বৈঠকে বসেন তিনি, ঘোষণা করেন সাধারণ ক্ষমা, অথচ একবারও জানতে চাননি তার বাহিনীর কর্মকর্তাদের অবস্থা। দরবার হলের বাহিরে শোনা যায় গুলির আওয়াজ। কিছুক্ষণের মধ্যে লাল সবুজ রঙের কাপড় নিয়ে নাক মুখ বাঁধা বিদ্রোহী জওয়ানরা দরবার হল ঘিরে গুলি শুরু করেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানার আশেপাশের আবাসিক এলাকাগুলোয় যাদের ঘুম ভেঙেছিল দূরবর্তী আগ্নেয়াস্ত্রের গর্জনে, তাদের পক্ষে অনুমান করাও কঠিন ছিল দেয়াল ঘেরা বিডিআর সদর দপ্তরের ভিতরের তখন কি ভয়াবহ এক বিয়োগান্তক ঘটনা ঘটে চলছে। আগের দিন 24 ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 3 দিনব্যাপী রাইফেলস সপ্তাহের উদ্বোধন করেন শেখ হাসিনা, যে কিনা মাত্রই 49 দিন আগে ক্ষমতায় এসেছেন। উৎসবের মধ্য দিয়ে 26 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল রাইফেলস সপ্তাহের 3 দিনের বর্ণিল আয়োজন। সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান, জেসিও ও এনসিও সহ 2560 জন সদস্যে তখন পরিপূর্ণ দরবার হল। দরবার মঞ্চে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। ঘটনার এক পর্যায়ে তারা মঞ্চের দিকে চলে আসেন। এ সময় মহাপরিচালক শাকিল সবাইকে বারবার শান্ত হওয়ার অনুরোধ জানান এবং প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট সামাল দিতে বলেন। তখনই সিপাহীদের মধ্য থেকে জাগো স্লোগান আসে। এরপর সিপাহী সেলিম রেজার নেতৃত্বে একটি দল সশস্ত্র অবস্থায় দরবার হলে ঢুকে পড়লে সব পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। দরবার হলের বাইরে শোনা যায় গুলির আওয়াজ। কিছুক্ষণের মধ্যে লাল সবুজ রঙের কাপড় দিয়ে নাক মুখ বাঁধা বিদ্রোহী জওয়ানরা দরবার হল ঘিরে গুলি শুরু করেন। সকাল 10:30টার দিকে কর্মকর্তাদের বরাবর হল থেকে সারিবদ্ধভাবে বের করে আনেন বিদ্রোহীরা। শুরু হয়
পিলখানা জুড়ে তাণ্ডব চলে সেনা কর্মকর্তা সহ তাদের পরিবারকে হত্যা, নির্যাতন, জিম্মি, লুটপাট আর অগ্নিসংযোগের মতো ঘটনা। খবর পেয়ে সাভার ও ঢাকা সেনানিবাস থেকে সাজোয়া যান এবং ভারী অস্ত্র নিয়ে পিলখানার দিকে রওনা হন সেনা সদস্যরা। বেলা 11টার মধ্যেই তারা ধানমন্ডি ও নীলক্ষেত মোড় শান্তিপূর্ণ অবস্থান নেন। বিডিআরের 1 ও 5 নম্বর গেটের আশপাশ সহ বিভিন্ন পয়েন্টে আর্টিলারি গান ও সাজোয়া যান স্থাপন করা হয়। বিদ্রোহীরা সদর গেট ও 3 নম্বর গেট থেকে সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এর পেছনে আরও একজন বড় প্রতারক ছিল। তিনি হলেন লেফটেন্যান্ট কর্নেল শামস চৌধুরী। এই শামসকে শেখ হাসিনা নিয়ম বহির্ভূতভাবে এসএসএফ পদে পদোন্নতি দিয়ে কর্নেল পদে নিয়োগ দেয়। পরবর্তী তদন্তে দেখা যায় এই শামস 25 ও 26 তারিখ দুইবার পিলখানা থেকে বের হয়ে যমুনায় গিয়েছিল এবং যমুনা থেকে পুনরায় পিলখানায় এসেছিল। শুধু তাই নয়, তার একাধিক কল রেকর্ড পাওয়া যায় সে যমুনায় কোনো এক ব্যক্তির সাথে একাধিকবার কথা বলেছিল। এরপর তাকে সকল জবাবদিহিতা থেকে বের করে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা পুরস্কার করেন এবং আমেরিকাতে ডিফেন্স অ্যাটাচ হিসেবে পলায়নের সুযোগ করে দেন। সন্ধ্যা 6টার দিকে নানক সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কিন্তু সন্ধ্যায় পিলখানার বিদ্যুৎ ও সংযোগ বিচ্ছিন্ন করে সেনা কর্মকর্তাদের লাশ মাটিতে পুঁতে ফেলা হয়। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মিলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় বিডিআরের মহাপরিচালক মেজর শাকিল আহমেদ ও তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের লাশ। সে বিদ্রোহে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। পিলখানা থেকে উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র। সেখানে এমন কিছু অস্ত্র পাওয়া যায় যা বিডিআর কিংবা সেনাবাহিনী কেউই ব্যবহার করে না। ভারতের ইচ্ছা পূরণ হয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় সত্যকে কখনোই চাপা দিয়ে রাখা যায় না। 57 জন অফিসারের রক্তে ভেজা পিলখানার মাটি আজও বিচার চাইছে। জাতি আজও জানতে চায় আর কতদিন এই আসল হোতারা ধরাচর বাহিয়ে থাকবে।